আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ইতিহাস, প্রথম পত্র, বিষয় কোড 304। অ্যাসাইনমেন্ট হলো খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি এবং 1940 সালে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য নিম্নরূপ। অ্যাসাইনমেন্ট লিখতে গেলে তোমাদের যে নির্দেশনাগুলো ফলো করতে হবে তা হলো খিলাফত আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে, অসহযোগ আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করতে হবে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের ভিতরে। তাহলে চলো আমরা দেখি কিভাবে তোমরা উত্তরপত্রটি লিখবা। বন্ধুরা, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি এবং 1940 সালে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য নিম্নরূপ। খিলাফত আন্দোলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী সময়ে যারা তার প্রতিনিধি হন তাদের বলা হতো খলিফা। খলিফাগণ যে পথ অবলম্বন করতেন তার নাম খিলাফত। 1952 সাল থেকে তুরস্কের সুলতানের উপর খিলাফত বর্তায়। তখন থেকে 1922 সাল পর্যন্ত যিনি তুরস্কের সুলতান হতেন তিনি মুসলিম খলিফা হিসেবেও সম্মান পেতেন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটিশ বিরোধী শিবিরে যোগ দেন। এতে ভারতের মুসলিম বিপদে পড়ে। একদিকে তারা ছিল ব্রিটিশ সরকারের অনুগত প্রজা, অন্যদিকে তুরস্কের সুলতান ছিল তাদের খলিফা। ব্রিটিশ সরকার মুসলমানদের আশ্বাস দেয় তুরস্কের প্রতি কোনো অবিচার করা হবে না। সরল বিশ্বাসে মুসলিমগণ ব্রিটিশ সরকারকে সমর্থন যোগায়, কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং তারা তুরস্কের উপর অন্যায় সন্ধি চাপিয়ে দেন। তুরস্কের অনেক এলাকা মিত্রপক্ষ কেড়ে নেয়। এতে মুসলমানগণ মর্মাহত হয়। নিম্নে খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করা হলো। খিলাফত কমিটি গঠন। মুসলমানগণ তুরস্কের উপর অন্যায় আচরণের প্রতিবাদ করেন। 1921 সালের 11 নভেম্বর মুসলিম নেতৃবৃন্দ মুম্বাই শহরে খিলাফত কমিটি গঠন করেন। খিলাফতের সম্মান রক্ষার জন্য এই খিলাফত কমিটির নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হয় তাই খিলাফত আন্দোলন নামে পরিচিত। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, ডক্টর আনসারী, আব্দুল কালাম আজাদ, হাকিম আজমল খান প্রমুখ খিলাফত আন্দোলনের নেতা ছিলেন। গান্ধী, তিলক, মতিলাল নেহেরু, মদন মোহন মালব্য প্রমুখ কংগ্রেস নেতাও এই আন্দোলন সমর্থন করেন। অসহযোগ আন্দোলন। রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 1290 সালের 10 মার্চ গান্ধী অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। ওই বছর 10 মে তারিখ কেন্দ্রীয় খিলাফত কনফারেন্স ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করার সিদ্ধান্ত নেন। এর অর্থ হলো ভারতীয়গণ ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করা থেকে বিরত থাকবে, অফিস আদালতে কাজ করবে, ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি বর্জন করবে ইত্যাদি। খিলাফত ও অসহযোগ আন্দোলন। 1920 সালে 8 সেপ্টেম্বর কংগ্রেসের বিশেষ অধিবেশনে কলকাতায় অনুষ্ঠিত হয় এই অধিবেশন। এই অধিবেশনে কংগ্রেসের অসহযোগ আন্দোলন কর্মসূচি গ্রহণ করে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় যে খিলাফত ও অসহযোগ আন্দোলন একসাথে পরিচালিত হবে। সিদ্ধান্ত অনুসারে প্রায় এক বছর দুটি আন্দোলন পরিচালিত হয়েছিল। অসহযোগ আন্দোলন স্থগিতকরণ। 1922 সালের 5 ফেব্রুয়ারি উত্তর প্রদেশের চৌচিরা নামক একটি গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। জনতা উত্তেজিত হয়ে থানায় আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশ পুড়ে মারা যায়। আন্দোলন অহিংস থাকছে না মনে করে গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করে। খিলাফত আন্দোলনের সমাপ্তি। অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পর খিলাফত আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। এক সময় মোস্তফা কামালের তুরস্কে ক্ষমতায় আসেন। তিনি তুরস্কের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। সুতরাং খিলাফত আর রইল না। 1940 সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য নিরূপণ। 1940 সালের 23 মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন। বিপুল পরিমাণ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে 24 মার্চ প্রস্তাবটি গৃহীত হয়। নিচে লাহোর প্রস্তাবের মূল বৈষম্য দেওয়া হলো। 1. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। 2. উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতের সমস্ত অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমন্বয়ে একাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে এবং এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত।
3. ভারতের ও নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করা হবে, অর্থাৎ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সার্বিক ব্যবস্থা সংবিধান করতে হবে। 4. দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনা উক্ত বিষয়গুলিকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। লাহোর প্রস্তাবের গুরুত্ব। 1940 সালে লাহোর প্রস্তাব পূর্ব পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রস্তাবের মধ্যে শোষিত, উপেক্ষিত এবং বৃহৎ জনগোষ্ঠীর স্বাধীনতার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে মানুষের সামনে উঠে আসে। মূলত লাহোর প্রস্তাবের পর থেকেই ভারতীয় উপমহাদেশের পট পরিবর্তন শুরু হয়। নিচে লাহোর প্রস্তাবের গুরুত্ব আলোচনা করা হলো। দ্বিজাতি তত্ত্বের সূচনা। ভারতীয় উপমহাদেশের হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতার কারণে সংখ্যালঘু মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লাহোর প্রস্তাব এক জাতি এক রাষ্ট্র নীতির দাবি করা হয়। দাবির মূল কথাই হলো হিন্দুদের জন্য একটি রাষ্ট্র এবং মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই নীতির প্রেক্ষিতে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন। স্বাধীন বাংলাদেশের রূপরেখা। লাহোর প্রস্তাবের মূল বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, বাংলার বাঘ একে ফজলুল হক বাংলাদেশকে স্বাধীন করার প্রথম সুগম করতে চেয়েছিলেন। লাহোর প্রস্তাব পাশ হলে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন স্বপ্নের সৃষ্টি হয়, যা ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার আশঙ্কা প্রকাশ পায়। 3. মুসলমানদের স্বতন্ত্র স্বীকৃতি। ইংরেজ আমল শুরু হওয়ার পর থেকেই ভারতীয় মুসলমানদের আধিপত্য হ্রাস পেতে থাকে। মুসলমানরা সংখ্যালঘুতে পরিণত হয়ে বসা শুরু করে। তাদের মধ্যে এই উপলব্ধি হয় যে ভারত স্বাধীনতা অর্জন করলে মুসলমানরা হিন্দুদের তুলনায় পিছিয়ে থাকবে। এই প্রেক্ষিতে লাহোর প্রস্তাব উত্থাপিত হলে মুসলমানদের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার উপলব্ধি ঘটে, যা স্বাধীন পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত ও পাকিস্তানের সৃষ্টি। লাহোর প্রস্তাবে ভারতীয় উপমহাদেশকে ভেঙে দুটি স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এর প্রেক্ষিতে হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়। মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে 14 আগস্ট পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে 15 আগস্ট ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়। মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদ তীব্র আকার ধারণ করে এবং বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে মনোবিলে মকসুদের দিকে এগিয়ে যায়। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে এই মুসলিম জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় ঐক্য সৃষ্টি। 1937 সালে নির্বাচনে মুসলিম লীগ তেমন ভালো ফল করতে পারেনি। এতে মোহাম্মদ আলী জিন্নাহ বিচলিত হয়ে পড়েন। 1940 সালে লাহোরে অধিবেশন ডাক দেন। এই অধিবেশনে মুসলমানদের অধিকারের দাবিতে একে ফজলুল হক প্রস্তাব উত্থাপন করেন, যা লাহোর প্রস্তাব নামে আখ্যাত। এই প্রস্তাব পাশ হওয়ার পরে ভারতের সকল মুসলিম এটাকে স্বাগত জানায় এবং মুসলিম জনগোষ্ঠীর মধ্যে শক্তিশালী ঐক্য সৃষ্টি হয়। বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য HSC পরীক্ষা 2021 সালের ইতিহাস প্রথম পত্র অ্যাসাইনমেন্ট, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি এবং 1940 সালে লাহোর প্রস্তাব ও এর বৈশিষ্ট্য নিরূপণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।